মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসে এখন একটা অস্বস্তিকর পরিবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শোনা যাচ্ছে এবং বিধায়ক হুমায়ুন কবির নাকে কেউ বলছেন যে দল ছেড়ে দিলেন, কেউ বলছেন এ মাসের 22 তারিখে ছাড়বেন, কেউ বলছেন পরের মাসের 22 তারিখে ছাড়বেন। এরকম বিভিন্ন অস্বস্তিকর এখন পরিবেশ মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিমবঙ্গে এখন তৃণমূল কংগ্রেসে। আর সেই বিধায়ক হুমায়ুন কবির নিজে কি বলছেন, আসল সত্যিটা কি, সেটাই আমরা জানতে এসেছি। হ্যাঁ, কি সত্যিটা কি আসল? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, যেদিন তৃণমূল কংগ্রেসের 292টা সিটের প্রার্থী ডিক্লেয়ার করেছিলেন, 291টা, 3টে সিট আপনারা জানেন যে নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে ছেড়েছিল, আর বাকি 291টা প্রার্থীর মনোনয়ন ডিক্লেয়ার করেছিল। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা রেখে প্রচুর প্রতিকূল অবস্থায় 8 ফেজে ভোট হয়েছিল। লাস্ট ফেজ 29 এপ্রিল 2021 আমাদের ভরতপুরের কাঁদি, খড়গ্রাম, বড়ুয়া সব ভোট ছিল। কারণ 22টা সিট 11টা 26 তারিখ হয়েছিল, 11টা 29 তারিখ হয়েছিল। তো সেখানে অনেক প্রতিকূলতা, অনেক বিরোধিতা, অনেক স্বদলের নিজের দলের লোকরা মমতা ব্যানার্জি কেন আমাকে ওখানে প্রার্থী করেছে, অনেক সমালোচনা আমাকে পড়তে হয়েছিল। এবং যারা আমাকে মানতে চায়নি তাদেরও যুক্তি ছিল, কারণ তাদেরকে তৃণমূলেরই একটা নেতৃত্বরা, জেলার নেতা, রাজ্যের একজন নেতা অন্য একজনকে প্রার্থী করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। সেই জায়গায় যখন আমাকে ডিক্লেয়ার করলেন নেত্রী, তখন থেকেই আমার পিছনে, আমি তো কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি, তারপরে বিজেপির প্রার্থী মল কল্যাণ মুখার্জি, তাদের সঙ্গে আমার জোড়াফুল, তাদের পদ্মফুল, একজনের হাত, এই 3 জনা মূলত। তাছাড়া মিম ছিল, আরও অন্য পার্টি ছিল, এসইউসি ছিল, আরও 2-1 জন ইন্ডিপেন্ডেন্ট ছিল। তো তাদের সঙ্গে আমাকে নির্বাচন লড়তে হয়েছে। সবাই আপনারা জানেন যে সবার আগে কাঁদিতে 2টোর মধ্যে আমার রেজাল্ট হয়ে গিয়েছিল। আমি 43,383 মার্জিনে জিতে গিয়েছিলাম। পরে রাত্রি 8টাতে ডিক্লেয়ার হলো অপূর্ব সরকারের, রাত্রি 9টাতে ডিক্লেয়ার হলো আশিস মার্জিতের, রাত্রি প্রায় 10:30টা বেজে গিয়েছিল জীবন স্যার রেজাল্ট হতে। তাহলে সেই জিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জিতা, আমাকে বাধ্য তাদের নির্দেশ মানতে। কিন্তু পরেই তখন বিরোধিতা হলো। তারপরে যে সভাপতি ছিল জেলার, তাকে সরিয়ে আরেকজনকে, ভোটে হারা একজন ব্যক্তিকে সভাপতি করলো, সাউনি সিংহ রায়। তা করতে করতে 22 পার হলো, 23-এ পড়লো। 22শে সেপ্টেম্বরে 2 জন নতুন সভাপতি আসলো, নুরুল আলম এবং আজহারউদ্দিনকে বাদ দিয়ে, এই নজরুল ইসলাম এবং মুস্তাফিজুর। তারপরে তাদের সাথেও চলছিলাম, কোনো অসুবিধা ছিল না। 23-এর যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কিভাবে ভোট হলো, সর্বোচ্চ নেতৃত্বকে অভিযোগ জানানোর পরেও যখন কোনো সুরাহা হয় না, তখন আমাকে ভারতবর্ষের গণতন্ত্রের তো ফেডারেল স্ট্রাকচারে 4টে স্তম্ভ, তার মধ্যে তো মিডিয়া একটা। রাজনীতির কারবারিরা মিডিয়াকেই তো তার ব্যথা বেদনা, সমস্যা, ন্যায় অন্যায় সব কিছু তুলে ধরবে মানুষের কাছে জানার জন্য। তো আমাকে যখন দেখছি নেতৃত্ব কোনো বিচার দিচ্ছে না, নেতৃত্ব কোনো ন্যায় দিচ্ছে না, তখন আমাকে মুখ খুলতে হয়েছে। যখনই আমি মুখ খুলছি তখনই বলছে থামো, কখনো বলছে নেত্রী তোমার মুখের কপালে লাগিয়ে দেবো, কখনো বলছে তুমি কথা বলবে না, কথা কম বলবে। অথচ আমি যে কথাগুলো বলছি, ভোটের টাইমে উনি অনেক এজেন্ডার কথা বলেছিলেন, আমি মানুষের কাছে তুলে ধরেছিলাম লোহাদাঘাটের ব্রিজ। 5 বারের এমএলএ ছিল ঈদ মোহাম্মদ, তারা কতবার, ক্ষিতি গোস্বামী, তারপরে অমর রায় চৌধুরী পূর্তমন্ত্রী ছিল,
বারবার ঈদ মোহাম্মদ বলেছিল লোহাদা ঘাটে টিয়া ঘাটে ব্রিজ করে দেবো, আজও পর্যন্ত হয়নি। আমি লোহাদা ঘাটের একটা ব্রিজ করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি, জেলা শাসক রাজস্বী মিত্রকে 10 বার বলেছি, চেম্বারে গিয়ে বলেছি, যেখানে দেখা হয়েছে সেখানে বলেছি, যে কোনো ডেভেলপমেন্টের মিটিংয়ে গিয়েছি বলেছি। 2025-এ 518 কোটি টাকা 5ই মে আসলেন, আমাদের সঙ্গে মিটিং করলেন, তারপরে শামশেরগঞ্জ গেলেন, সুতিতে মিটিংয়ে 518 কোটি টাকার প্রকল্পের ডিক্লেয়ার দিয়ে গেলেন, কোথাও শিলান্যাস করলেন, কোথাও ওপেনিং করলেন। তো ভরতপুরের মানুষ এতই অপ্রাসঙ্গিক, আমরা এতই অপ্রাসঙ্গিক, এই যে মাত্র 35 কোটি টাকার একটা লোহাদা ঘাটের ব্রিজ আজ পর্যন্ত তার কোনো সুরাহা হলো না। অথচ কাঁদি অনেক কিছু পাচ্ছে, সামান্য দুর্গা পুজোর অনুদানের গত বছরে একজন এসপি ছিল, ভদ্রলোক মানুষ ছিল, কিন্তু এ জেলা সভাপতি থাকার সুবাদে 39টা অনুদানের টাকা কাঁদি নিয়ে নিল। ভরতপুরের মানুষ আকতি মিনতি করে দরখাস্ত করছে, সেখানে পেল না। সালাডের মানুষ দরখাস্ত করছে, পেল না। এবারও 20টা করে এক্সট্রা দরখাস্ত পড়েছিল, 6টা করে হয়েছে। অথচ কাঁদি সব কিছুতে প্রায়োরিটি। সে জেলার সভাপতি, তার সঙ্গে রাজ্যের কিছু বিশিষ্ট নেতাদের ঘনিষ্ঠতা আছে, তাদের মাধ্যমে সে সবসময় এই ধরনের দ্বিমাতৃসুলভ আচরণ আমাদের সঙ্গে করছে। তারপরে কাঁদিতে শুনছি আমাদেরকে দল থেকে বহিষ্কার করে দেবে বা সাসপেন্ড করবে বা দলে অপ্রাসঙ্গিক করে দেবে। তো কাঁদিতে মিষ্টি বিলি হচ্ছে, ভরতপুরে মিষ্টি বিলি হচ্ছে। তো এগুলা কি শৃঙ্খলা ভঙ্গ হয় না? নজরুল ইসলাম টার্জান এত বড় হিম্মত পেয়ে গেছে যে আমার দাহ কুশপত্রিকা দাহ করছে, আমার ছবিতে সে ঝাঁটা জুতো দিয়ে মারা করাচ্ছে। মুর্শিদাবাদের বুকে হুমায়ুন কবির, অনেক ঘাটের জল খেয়ে হুমায়ুন কবির আছে। সিপিএমের সরকার ছিল, মমতা ব্যানার্জির হাতে যেমন আজকে পুলিশ, এই পুলিশ জ্যোতিবাবুর হাতেও ছিল, বুদ্ধবাবুর হাতেও ছিল। তাদের চোখ রাঙানিকে সহ্য করে, তাদের চোখে চোখ দিয়ে, ডেপুটেশন দিয়ে রাত্রি 9টা 10টা পর্যন্ত ঘিরে রেখে, বিডিও অফিস ঘিরে রেখে, বেলারো অফিস ঘিরে রেখে, জেলার এসপি অফিসকে ঘেরাও করে 2008 সালে ডক্টর ভরতলাল মিনা এসপি, দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি, ঘিরেছিলাম 1 লাখ লোক নিয়ে, এসপিকে ঘিরাও এর নামে। অধীর চৌধুরী আমাকে বলেছিল যা হয়েছে হয়েছে ছেড়ে দে, তাও আমি শুনিনি। তাকে ওই অফিস থেকে নামিয়ে এনে ফুটপাতে আমাদের ডায়াসের কাছে এসে ক্ষমা চাই নিয়েছিলাম যে কংগ্রেসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করব এবং কোনো মিথ্যা মামলা আগামী দিনে কোনো থানা করবে না, এই প্রতিশ্রুতি দিয়ে তবে তাকে ঘেরাও মুক্ত করেছিলাম। এর নাম হুমায়ুন কবির। আমাদের সাথে তেঁদড়ামি করা হচ্ছে। এখানে যারা তুলাবাজ, নাম্বার 1 তুলাবাজ, ওই একটা মাহে আলম, তার 2009 সালে একটা মামলা, আর 2012 সালে কে পুলিশ মন্ত্রী? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী। তার পুলিশের আমলে বড়ুয়া থানায় 2012 থেকে 2022 এই 10 বছরে 16টা মামলা। তাও আবার কী ধরনের মামলা? অ্যাডিশনাল 307 মামলা, 379 মামলা। 379 কী ধারা ভাই? তার মানে কি? চুরি করা, মোটরসাইকেল চুরি করেছে, মেয়ে ছেলে পাচার করে বিক্রি করা, তার ধারাতেও মামলা আছে। 16টা মামলা যার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ করেছে, সে আবার তার ব্লক সভাপতি হচ্ছে। কিসের বিনিময়ে ভাই? ডেলি ওই বালির ঘাটে 3টে ঘাট অফিসিয়ালি ডাক হয়, আর 12টা ঘাটের মাল তুলে পুলিশ আর বেলারো আর ওই তৃণমূলের বড়ুয়ার এইসব নেতারা আর জেলার এই কাঁদির বালারা লুট করছে। লুটেরাদের সাথে হুমায়ুন কবিরকে দল করতে হবে। লুটেরা নেতৃত্ব দেবে, তারা সাইডে থাকবে, তারা পিছনে থাকবে, অস্বচ্ছ লোককে পিছন সারিতে পাঠাতে হবে, তবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে ভোট করবে। যা করেছে করেছে। 2024-এ মমতা ব্যানার্জির কথা শুনে
ইউসুফ পাঠানকে ভোটে জিতিয়েছি। অধীর চৌধুরীর মতো 5 বারের এমপি, সে ডবল হ্যাট্রিক হয়ে যেত। সে 24-এ এত কনফিডেন্ট ছিল, তাকে কেউ হারাতে পারত না। অধীর চৌধুরীর এমনই কারিশমা ছিল, এখানকার হিন্দুরা অধীর চৌধুরীর ইভিএম মেশিনে নাম পেলেই তার দিকে বোতাম টিপত। সেই হিন্দুদেরকে আমি পলিটিক্যালি অ্যাটাক করলাম, আমাকে মুসলিমদেরকেও অ্যাটাক করলো যোগী আদিত্যনাথ 30 এপ্রিল। আমিও 1 মে তাদের অ্যাটাক করলাম। সেটার জন্য তাহেরও জিতেছে, সেটার জন্য ইউসুফও জিতেছে। তারা আমাকে অহংকার দেখাবে, তাদের লোকরা আবার আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে তাদের নিজেদের ধান্দা করে খাওয়ার জন্য। এই এমপি এখন পর্যন্ত 16 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এমপি ল্যাটসে 5 কোটি টাকা করে বছরে পায়। 60টা বিধানসভায় ভাগ করলে 70-72 লাখ করে পার বছরে। 16 মাস অতিক্রান্ত। আমি এমএলএ ভরতপুরের, আমি উন্নয়নের কোনো কিছু জানি না, যা খুশি তাই করছে। ওই অপূর্বর কথা শুনে যেখানে খুশি যাচ্ছে, যা খুশি তাই করছে। এইসব করে বেড়াবে আর আমরা ঘোড়ার ঘাস কেটে বেড়াবো? ঘোড়ার ঘাস কাটার জন্য এইসব সংশোধন করবে, এমপিকে বসাবে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক, না হলে এমপি ইউসুফকে ডাকুক, আবু তাহেরকে ডাকুক, অপূর্বকে ডাকুক, যে কটা এমএলএ আছে ডাকুক, ডেকে সময় দিক। মুর্শিদাবাদের যারা তুলাবাজ, যারা চোর, যারা ছেঁচোর, তাদেরকে নেতৃত্ব থেকে সরাক, যোগ্য লোককে নেতৃত্ব দিক, তাহলে তৃণমূলের হয়ে ভোট করব। আর তা না হলে বলেছি, আবার বলছি, বারবার বলছি, 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করব। তারপরে 9 তারিখে আরেকটা ধর্মীয় প্রোগ্রাম আছে দেগঙ্গায়, ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে ইনভাইট পেয়েছি, সেখানে যাব। তারপরে এসে 22শে ডিসেম্বর সোমবার, আমি পৃথিবীতে আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছি সোমবার ভোরবেলায়। তো সেই সোমবার 22শে ডিসেম্বর আমি আমার নতুন পথ চলা শুরু করব। এবং আমার 1 পয়েন্ট টার্গেট হবে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপিরও বিরুদ্ধে। এখানে কংগ্রেস আমার কাছে অচ্ছুত না। আমি 30 বছর কংগ্রেস করেছি। আইএসএফও আমার কাছে অচ্ছুত না। সিপিএম আমার কাছে রাজনৈতিকভাবে সারা জীবন অচ্ছুত ছিল। সেই সিপিএমও আমি আগামী দিনে সিপিএমের সঙ্গেও গাঁটছাড়া বাঁধবো, তাদের সঙ্গেও সিট শেয়ার করব, করে এদের কি করে সোজা করতে হয় সেই সোজাটা আমি করে দেখাবো। যাদের কথায় নাচছে, যাদের কথায় এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও 22 তারিখের পর থেকে তাদেরকে এই জেলায় তাড়ি ধরবো। শুধু এই জেলার মানুষের কাছে টাকা তুলে নিয়ে যাবে আর আমাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে। যেই টাকা তুলতে আসবে, যার কাছে গোপনে টাকা তুলতে আসবে, সেই রাস্তায় ঘিরে সেই টাকা ছিনতাই করে নেবো, দিয়ে ছিনতাইয়ের কেস খাবো। টাকা তো তুলে ক্যাশ নিয়ে যায়, কোথা থেকে নিয়ে যাবে, কীভাবে নিয়ে যাবে, কোন নেতা চোর নেতা দিবে আর কে নিয়ে যাবে, তা যদি না আমি রুখতে পারি তখন বলেন।